হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির যে সাজেশন 2024, সেই সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে। তবে আমরা দেখে নেবো আমাদের মূল সাজেশনে কি প্রশ্ন রয়েছে। দেখো, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 10 সাজেশন 2024। এখানে তোমাদের 3 টাইপের কোশ্চেন হয়, তোমরা জানো। প্রথমে 1 নম্বরের প্রশ্ন 15টি থাকে। এই সিসি 10 এর যে শর্ট কোশ্চেন 2021-এ, 2022-এ এবং 2023-এ এসেছে, তার উত্তর, সেই শর্ট প্রশ্নগুলির উত্তর কি হবে, এবং সেগুলি বাদেও আরো কিছু প্রশ্ন, আরো 20-50টি প্রশ্ন নিয়ে মোট 100টি শর্ট কোশ্চেনের যে প্রশ্ন উত্তরের ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের যার বাকি পেপারগুলো রয়েছে সিসি 8 বা তোমাদের এসিসি B2, এইসব পেপারগুলোর, বা সিসি 9-এর যে পেপারটি রয়েছে সেটিও মুঘল ভারতের ইতিহাস, এই পেপারগুলোর যে সাজেশন এবং এই পেপারগুলোর যে শর্ট কোশ্চেন তার ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি, আমার চ্যানেলে, তার লিঙ্ক ওই ভিডিও এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। এখন আমরা আসি আমাদের মূল আলোচনার বিষয়ে। তোমরা জানো যে 10 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের, তার জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একবার দেখে নাও। এখানে প্রশ্ন আছে 1 থেকে 8 এবং এখানে আছে 12। সিসি 9ও আমি 12টি প্রশ্ন দিয়েছি 10 নম্বরে, এবং সিসি 10-এরও 10 নম্বরের প্রশ্ন কিন্তু আমি এখানে 12টি দিয়েছি। এই 12টি প্রশ্নের ভিতরে 100% তোমরা কমন পাবে। এক একটা পুরো প্রশ্ন আমরা একটু দেখে নেবো কি রয়েছে। দেখো, প্রথমে আছে মুর্শিদ কুলির ভূমি রাজস্ব ব্যবস্থা। তা বাংলাদেশে মুর্শিদ কুলিকে আসেন, ঔরঙ্গজেব পাঠিয়েছিলেন তাকে দেওয়ান হিসেবে, নায়েব হিসেবে বাংলাদেশে। তিনি এদেশে বাংলাদেশে এসে জমিদারি ব্যবস্থাটাকে খোলনা চলে বদলে দিয়েছিলেন। বদলে দিয়ে তিনি নতুন করে ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তুলেছিলেন, এবং সেটা ছিল অনেক সুষ্ঠু সুন্দর একটা ব্যবস্থা, যার জন্য তিনি খুব ভালো রাজস্ব আদায় করতেও পেরেছিলেন। তাই মুর্শিদ কুলি বিখ্যাত হচ্ছে তার এই ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য, যেটার উপরে এই প্রশ্ন প্রথমেই রয়েছে। এরপরে 2-এ দেখো, শিবাজির মারাঠা প্রশাসন। শিবাজি একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন, মানে তার যে শাসনতান্ত্রিক যে কাঠামো, যেমন আমরা সিসি 9-এ দেখেছিলাম শেরশাহের প্রশাসনিক কাঠামো, ঠিক এখানেও তাই শিবাজির যে মারাঠা প্রশাসন তিনি কিভাবে পরিচালনা করতেন। তিনি একটি অষ্টপ্রধান বলে একটা মন্ত্রিসভা তৈরি করেছিলেন, সেই মন্ত্রিসভার সাহায্যে শাসন করতেন, যার প্রধানমন্ত্রী ছিলেন পেশোয়া। তাই সেই শিবাজির সেই মারাঠা প্রশাসনটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে হবে। এরপরে দেখো, মুঘল পতনে ঔরঙ্গজেবের দায়িত্ব। তো মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবকে দায়ী করা হয়, বিভিন্ন ঐতিহাসিকরা দায়ী করেন, কারণ তার যে ধর্মীয় নীতি, তার দাক্ষিণাত্য নীতি, তার রাজপুত নীতি, হিন্দু বিরোধী নীতি ইত্যাদি নীতির কারণে মুঘল সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যায়। তা ঔরঙ্গজেবের অনেকটাই দায়িত্ব রয়েছে এখানে, সেটা নিয়ে প্রশ্ন। পরেরটা দেখো, শাহজাহানের মধ্য এশিয়া নীতি। মুঘলরা কিন্তু মধ্য এশিয়া থেকেই ভারতে এসেছে, তাদের তাহলে মানে মুঘলদের জন্মভূমি বা তাদের পিতৃভূমি মধ্য এশিয়া। তাই মধ্য এশিয়ার প্রতি তাদের একটা দুর্বলতা ছিল। কাবুল, কান্দাহার, বাল্ক, বাদাকশান এই অঞ্চলটাকে দখল করার জন্য শাহজাহান একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। সেই পদক্ষেপটা নিয়ে হচ্ছে তার যে মধ্য এশীয় নীতি। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি। 5-এ দেখো রয়েছে মুঘল স্থাপত্য শৈলী। মানে মুঘল যুগে যেসব ইমারত তৈরি করা হয়, এক একটা সম্রাট ধরে ধরে কিন্তু সেটা আলোচনা করতে হবে। এবং মুঘল যুগে যে ইন্দো সারাসানিক শিল্পরীতি রয়েছে, সেই শিল্পরীতি কাকে বলে, তার বৈশিষ্ট্য কি, সেটি আগে আলোচনা করতে হবে। তারপরে সম্রাট ধরে ধরে আকবর, বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এরকম পর পর প্রত্যেকে ধরে ধরে কার সময় কি কি মুঘল স্থাপনা তৈরি হচ্ছে, স্থাপত্য ভাস্কর্য তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। মুঘল স্থাপত্য শৈলী। 6-এ দেখো রয়েছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। আমি এর আগেও বলেছিলাম যে ঔরঙ্গজেব তার জীবনের 25 বছর তিনি দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন, এবং দক্ষিণ ভারতের 2টি শিয়া রাজ্য গোলকুন্ডা এবং আহমদনগর, বিজাপুর, এগুলোকে জয় করার জন্য, মারাঠাদেরকে দমন করার জন্য তিনি 25 বছর দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন। তা সেই দক্ষিণ ভারতের যে তার যে দাক্ষিণাত্য নীতি, সেটি নিয়েই প্রশ্ন। এরপরে 7-এ আছে দেখো, মুঘল পতনে জায়গিরদারি সংকট। জায়গিরদারি ব্যবস্থাটি হচ্ছে যে কোনো উচ্চপদস্থ কর্মচারীকে তার বেতনের পরিবর্তে একটা জমি দেওয়া, এবং সেই জমি থেকে রাজস্ব আদায় করে সে তার বেতনটাকে সেখান থেকে তুলে নেবে। কিন্তু একটা টার্গেট করা হচ্ছে যে এত পরিমাণ রাজস্ব সেখান থেকে উঠতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে তার হাফ
বা অর্ধেক টাকাও কিন্তু উঠছে না। তাহলে টার্গেট একরকম হচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে আর এক রকম হচ্ছে, মানে জমা এবং হাসিলের মধ্যে একটা ফারাক তৈরি হচ্ছে। এখান থেকে তৈরি হচ্ছে কিন্তু জায়গিরদারির সংকট। এটি মুঘল সাম্রাজ্যের পতনের একটি প্রধান কারণ। সতীশ চন্দ্রের ব্যাপারে গবেষণা করেছেন যথেষ্ট। মুঘল পতনের জায়গিরদারি সংকট। এরপরে দেখো মুঘল ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি বিবরণ। আমরা জানি যে মুঘল যুগে অনেক বিদেশি পর্যটক কিন্তু ভারতবর্ষে এসেছেন, বার্নি এসেছেন, র্যালো ফিস এসেছেন, হ্যাঁ, এরকম আরো অনেকে এসেছেন। তারা কিন্তু ভারতে মুঘল সাম্রাজ্য ভ্রমণ করে তারা একাধিক গ্রন্থ পুস্তক লিখে গেছেন, যা থেকে আমরা মুঘল যুগের ইতিহাস জানতে পারি। তা মুঘল যুগে যেসব বিদেশি বিবরণ মানে পাওয়া যায়, বা যেসব বৈদেশিকরা পর্যটকরা এদেশে এসেছেন, তাদের একেবারে ধারা বিবরণী লিখতে হবে এই প্রশ্নের উত্তরে। এরপরে দেখো 9 আছে মুঘল পতনের কারণ। মানে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি? একটা সাম্রাজ্যের পতনে কিন্তু একটা কারণ থাকে না, একাধিক কারণ থাকে। সাম্রাজ্যের বিশালতা, দুর্বল শাসন, যোগ্য উত্তরাধিকারীর অভাব, প্রশাসনিক দুর্বলতা, অভিজাতদের অবক্ষয়, অর্থনৈতিক কারণ, কৃষক বিদ্রোহ, এরকম একাধিক পয়েন্টস রয়েছে। সেগুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে মুঘলদের পতনের কারণ। 10 দেখো মুঘল নগরায়ন। মুঘল যুগে যে নগরায়ন হয়েছিল, বিভিন্ন নগর গড়ে ওঠে মুঘল যুগে, সেই আগ্রা, দিল্লি, এলাহাবাদ, লখনৌ, জৌনপুর, এইসব শহরের যে উত্থান, সেই উত্থান নিয়ে আলোচনা করতে হবে মুঘল যুগের নগরায়ন। সুরাট বন্দর নিয়ে এখানে আলোচনার বিষয় আছে। 11 দেখো গ্রামীণ সমাজ। মুঘল যুগের গ্রামীণ সমাজের চরিত্রটা কেমন? গ্রামের যে কৃষকরা থাকতেন সর্বনিম্নে, তারা কিভাবে, তাদের শ্রেণীটা কেমন ছিল, তার উপরে মধ্যবিত্ত শ্রেণী কেমন ছিল, মুসলিম সমাজ কেমন ছিল, অভিজাত সম্প্রদায় কেমন ছিল, এগুলো নিয়ে গ্রামীণ সমাজ। শেষ প্রশ্ন শিখ সম্প্রদায়। দেখো শিখদের উত্থান ঘটে গুরু নানকের হাত ধরে, এবং মুঘল যুগে আকবরের পরবর্তীকালে এসে জাহাঙ্গীরের সময় থেকে কিন্তু এই শিখ গুরুদের সাথে শিখদের বিভিন্ন গুরু থাকতেন। 10 জন গুরুর পরিচয় আমরা পাই, এবং এই গুরুদের সাথে বিভিন্ন কারণে এই জাহাঙ্গীরের সময় থেকে কিন্তু বিরোধ বাধা শুরু হয়, এবং একটা সময় জাহাঙ্গীর এক শিখ গুরুকে হত্যা করেছিলেন, ঔরঙ্গজেব এক শিখ গুরুকে হত্যা করেছিলেন। এই হত্যাকাণ্ডের ফলে শিখদের সাথে মুঘলদের একটা দ্বন্দ্ব বাধে, যেটাও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের একটি প্রধান কারণ। যাই হোক, এই যে 12টা প্রশ্ন এখানে দেওয়া আছে, এর প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিও লেকচার ক্লাস দেবো, এবং তার উত্তরটিও তোমরা কিভাবে লিখবে সেই উত্তরও আমি তোমাদেরকে সেই ভিডিও ক্লাসের মাধ্যমে প্রোভাইড করব, প্রত্যেকটা লাইন ধরে ধরে ডিটেলস ব্যাখ্যার মাধ্যমে। যেমনটি কলেজে তোমাদের স্যারেরা ক্লাস নেন ভিডিও লেকচার ক্লাস, ঠিক সেইভাবে আমি প্রত্যেকটি প্রশ্ন সবার আগে দেবো মসজিদ কুলির ভূমি রাজস্ব ব্যবস্থা, তারপরেরটা শিবাজি, তারপরেরটা ঔরঙ্গজেবের মুঘল পতনে কতটা দায়ী, এবং পর পর ভাবে কিন্তু দেবো। এবং তোমাদের বাকি পেপারগুলো সিসি 8-এ, সিসি 10-এর, এটা 10, সিসি 9-এর, সিসি 8-এর, এবং বিএসসি B2 পেপারটিরও তোমাদের 4th সেমিস্টারটা পুরোটাই আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে এরকম ভিডিও লেকচার ক্লাস দেবো। যাই হোক, আমরা এখন আসবো মূল প্রশ্নে। যে এটা আমরা 10 নম্বরের সাজেশনটা দেখলাম, এর ভিতর থেকে তোমাদের 100% কমন আসবে, যেটা টপ 10 কোশ্চেন বলতে পারো। তাই এই টপ 10, 12টা প্রশ্ন মানে এই টপ 10। আবার পরীক্ষার সময় তোমরা অনেকেই সার্চ করো যে লাস্ট মিনিট সাজেশন, তাই লাস্ট মিনিট সাজেশন এই প্রথম এই পাশে যে 8টা প্রশ্ন আছে, এটাই লাস্ট মিনিট সাজেশন। এটাকেই তোমরা সামনে রেখে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি তোমাদেরকে তার উত্তর দেব, মানে প্রোভাইড করব, এবং সেটা গুণমানের সমৃদ্ধ। তোমরা এই উত্তরগুলি কলেজে নিজেরা লিখে কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো তার গুণমান কতটা রয়েছে। এখন আমরা একটা 10 নম্বর নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা দেখব যে 5 নম্বরের প্রশ্ন কি কি ইম্পর্টেন্স রয়েছে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সে প্রশ্নগুলো আমরা একবার দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন 5 নম্বরের জন্য জায়গিরদারি সংকট। দেখো, জায়গিরদারি ব্যবস্থা মুঘল যুগে শুরু হয়, মনসবদারি ব্যবস্থা মুঘল যুগে শুরু হয়। জায়গিরদারি ব্যবস্থা বলতে এটাই বোঝায় যে কোনো একজন উচ্চপদস্থ কর্মচারীকে বেতনের পরিবর্তে একটা ভূখণ্ড তাকে দেওয়া হলো, এবং সেই কর্মচারী সেই জায়গা থেকে, তার সেই জমি থেকে, সেই ভূখণ্ড থেকে রাজস্ব আদায় করবে, এবং সেই রাজস্ব থেকে তার সেই বেতন সে সেখান থেকে ভরণ পোষণ করবে। কিন্তু এই ব্যবস্থায় মুঘল যুগের শেষ পর্বে এসে কিন্তু সংকট দেখা দেয়। হ্যাঁ, যে টার্গেট করা হয়েছিল
যে এই ভূখণ্ড থেকে এত পরিমাণ টাকা আদায় হতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে তার হাফ টাকাও কিন্তু সেখান থেকে উদ্ধার করা যাচ্ছে না। তাহলে জমা এবং হাসিল, জমা বলতে যেটা আমি টার্গেট করছি, আর হাসিল মানে যেটা আদায় হচ্ছে, এই দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য দেখা দিচ্ছে এই জায়গিরদারি সংকট। এবং মুঘল সাম্রাজ্যের পতনের জন্য এই জায়গিরদারি সংকট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ। তো এটা নিয়ে একটি টিকা, এটা একটা বড় প্রশ্ন হয়, কিন্তু তোমাদের এবার টিকাতে ইম্পর্টেন্ট। দুইয়ে দেখো দাক্ষিণাত্য ক্ষত। আমরা কম বেশি জানি যে ঔরঙ্গজেব তার জীবনের শেষ 25 বছর দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন, বিশেষ করে দক্ষিণ ভারতের যে গোলকুন্ডা, বিজাপুর, এইসব রাজ্যগুলোকে দখল করার জন্য এবং মারাঠা যে রাজা শিবাজিকে দমন করার জন্য তিনি কিন্তু এই দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন এবং আহমদনগরে তার মৃত্যু হয়। এই 25 বছর দক্ষিণ ভারতে থাকার কারণে উত্তর ভারতে তার অনুপস্থিতির ফলে একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং সাম্রাজ্যের যে বন্ধন সেটা অনেকটা শিথিল হয়ে যায়। এই কারণে এই দক্ষিণ ভারতের এই যে তার যে দাক্ষিণাত্য নীতি ঔরঙ্গজেবের, সেই নীতি তার পতনের একটা কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা এটাকে বলি দাক্ষিণাত্য ক্ষত। যেমন আমরা নেপোলিয়নের ক্ষেত্রে বলি স্পেনীয় ক্ষত, ঠিক সেই রকম ঔরঙ্গজেবের ক্ষেত্রে আমরা বলি তার এই দক্ষিণ ভারতের নীতিকে আমরা বলি দাক্ষিণাত্য ক্ষত। যাই হোক, এর পরের প্রশ্ন দেখো 3, জিজিয়া কর। ভারতবর্ষে মুসলিম শাসকেরা রাজত্ব করতেন, মানে এদেশে ইসলামের দেশ, এখানে যেসব হিন্দুরা বাস করতেন তারা একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করার কারণে তাদের একটা ধর্মীয় কর দিতে হতো, যার নাম হচ্ছে জিজিয়া কর। এই জিজিয়া কর আদায় করার ফলে এদেশের যারা হিন্দুরা তারা মুঘল রাষ্ট্রের প্রতি তাদের একটা বিরূপ ধারণা তৈরি হয় এবং যেটা সাম্রাজ্যের পতনের একটা কারণ হয়ে দাঁড়ায়। ঔরঙ্গজেব এই জিজিয়া কর আদায় করতেন। এটা নিয়ে একটা টিকা। পরে দেখো নকশবন্দি সুফি সম্প্রদায়। নকশবন্দি, দেখো এই সুফি ধর্মটা ইসলামের পক্ষ থেকে সুফি মতবাদের কিন্তু উৎপত্তি হয়েছে এবং আরব দেশে এই সুফি মতবাদের উৎপত্তি। এবং সুফি ধর্মের প্রায় 14টি সিলসিলা আছে। সিলসিলা মানে সম্প্রদায়, এক একটা দল। তো 14টা দলের মধ্যে ভারতবর্ষে বেশিরভাগ দলই প্রবেশ করে। তো বিশেষ করে চিস্তি আর সুরাবর্দী এরা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষের ব্যাপক অঞ্চলে এরা কিন্তু প্রভাব বিস্তার করে। এই দুটি সম্প্রদায় বাদেও, মানে চিস্তি এবং সুরাবর্দী, এই দুটি সম্প্রদায় বাদেও আরো একাধিক সম্প্রদায় ভারতবর্ষে আসে, যেমন নকশবন্দি তার মধ্যে একটি, কাদেরি, সাত্তারি, মাদারি। এর মধ্যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নকশবন্দি সুফি সম্প্রদায়। এই সম্প্রদায় ভারতবর্ষে কতটা প্রভাব ফেলছে সেটি নিয়ে এই টিকা। এরপরে দেখো মুঘল যুগের প্রযুক্তি। মুঘল যুগের টেকনোলজিটা কেমন ছিল? অকৃষিজাত যেসব উৎপাদন হতো, বিভিন্ন শিল্প কলকারখানায় যেসব জিনিসপত্র প্রোডাকশন হতো, বিশেষ করে মুঘল সম্রাটরা তারা কারখানা বানিয়েছিলেন, যে কারখানায় তাদের রাজকীয় যেসব জিনিসপত্র, প্রাত্যহিক ব্যবহারের যেসব জিনিসপত্র তৈরি হতো, তার সেটা কোন পদ্ধতিতে বানানো হতো, তার টেকনোলজিটা কেমন ছিল, তার প্রযুক্তিটা কি, সেটা নিয়ে এই প্রশ্ন। এরপরে দেখো মুঘল মারাঠা চুক্তি। 1719 সালে মুঘলদের সাথে মারাঠাদের একটা চুক্তি হয় দ্বিতীয় বাজিরাওয়ের রাজত্বকালে, এবং মুঘল সাম্রাজ্য তখন প্রায় ধ্বংসের পথে। বোঝাই যাচ্ছে 1719 মানে তখন ঔরঙ্গজেব মারা গেছে। হ্যাঁ, 1719-এর পরে পরবর্তী গিয়ে যখন মুঘল সাম্রাজ্য প্রায় অনেকটা দুর্বল হয়ে পড়ে, তখন ভারতবর্ষে মারাঠাদের উত্থান হয় এবং সর্বভারতে মারাঠা সাম্রাজ্য বিস্তারের একটা পথ তৈরি হয়। এদেশে হিন্দু সাম্রাজ্য আবার নতুন করে প্রাচীনকালের মতো মাথা চাড়া দিয়ে ওঠার একটা জায়গা তৈরি হয়। এবং সেই সময় দ্বিতীয় বাজিরাও, এই বাজিরাওয়ের সাথে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও, তার সাথে মুঘল সম্রাটের একটা চুক্তি হয়। সেই চুক্তিটি হচ্ছে 1719-এ হয়। এবং এই চুক্তির গুরুত্বটা কি, এবং এই চুক্তির মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্য বা মুঘল শক্তি সম্পূর্ণভাবে মারাঠাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তো সেটা নিয়ে এই প্রশ্ন। এরপরে দেখো ঔরঙ্গজেবের সময় শিখ কৃষক বিদ্রোহ। ঔরঙ্গজেবের সময় একাধিক কৃষক বিদ্রোহ হয়, শিখরাও বিদ্রোহ করে। শিখদের ভিতরে যারা কৃষক ছিল তারাও বিদ্রোহ করে। সেই বিদ্রোহটা নিয়ে এই প্রশ্নটি আছে, ঔরঙ্গজেবের সময় শিখ কৃষক বিদ্রোহ। এরপরে দেখো সৎনামী বিদ্রোহ। সৎনামীটা একটা ধর্মীয় সম্প্রদায়, যে ধর্মীয় সম্প্রদায় তারা ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির কারণে তারা বিরূপ হয় এবং বিদ্রোহ করে ঔরঙ্গজেবের বিরুদ্ধে।
এরপরে দেখো 9 আছে হায়দ্রাবাদের উত্থান, 10 আছে অযোধ্যার উত্থান। আমরা এটা জানি যে মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়, ছোট ছোট অঞ্চলের উত্থান হয়, যেমন হায়দ্রাবাদ, যেমন অযোধ্যা, যেমন বাংলাদেশ, যেমন মহীশূর, এখন একাধিক রাজ্যের কিন্তু উত্থান হয়। তো এখানে আমাদের 9 আর 10-এ রয়েছে অযোধ্যার কিভাবে উত্থান হচ্ছে সাদাত খান নেতৃত্বে, এবং হায়দ্রাবাদের কিভাবে উত্থান হচ্ছে নিজামুল মুলকের নেতৃত্বে। এই দুটি থেকে কিন্তু একটা জেনুইন আসবে, হায়দ্রাবাদ নতুবা অযোধ্যা। এরপরে দেখো 11 আছে তানখা এবং ওয়াতান জায়গির। যে জায়গিরদারি ব্যবস্থার কথা প্রথমেই আমি বলেছি, সেই জায়গিরের মধ্যে রয়েছে তানখা জায়গির এবং ওয়াতান জায়গির। অনেক সময় জমিদারি কেনা যেত, টাকা দিয়ে পয়সা দিয়ে সম্রাটের কাছ থেকে একটা অঞ্চলের জমিদারি ক্রয় করা যেত, যাকে আমরা বলছি তানখা। তানখা মানে কি? মাহিনা, মানে মাইনে বা স্যালারি। তাই এরকম তনখা জায়গির, টাকা দিয়ে কিন্তু জমিদারি কেনা যায়, তাকে আমরা তনখা জায়গির বলছি। আর ওয়াতান, ওয়াতান জায়গির বলতে যেটা বংশানুক্রমিক ভাবে বংশ পরম্পরায় ভাবে যেসব জমিদারি সত্ত্বগুলো বজায় থাকতো, তাকে আমরা বলছি ওয়াতান জায়গির। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এবং বা এই দুটির সংজ্ঞা কি, বা এই দুটোর ডেফিনেশন কি, সেটা নিয়ে কিন্তু এই প্রশ্নটা। এরপরে দেখো 12 ভারতের ডাচ বণিক। মুঘল যুগের শেষে ভারতে ইংরেজরা আসে, ফরাসিরা আসে, পর্তুগিজরা আসে, এবং ডাচেরাও আসে, মানে ওলন্দাজ যারা হল্যান্ডের অধিবাসী। তো সেই ডাচ বণিকদের ভারতবর্ষে কি ক্রিয়াকলাপ ঘটাচ্ছে এই সময়, সেটি নিয়ে প্রশ্ন। এবং শেষ প্রশ্ন দেখো 13 নম্বরে রয়েছে পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধিটা কার সাথে হয়? শিবাজির সাথে ঔরঙ্গজেবের হয়েছিল। ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য জয় সিংকে পাঠিয়েছিলেন। তো জয় সিং এর হাতে পরাজিত হন শিবাজি, এবং শিবাজির সাথে মুঘলদের একটা চুক্তি হয় যার নাম হচ্ছে পুরন্দরের সন্ধি। তো এটা একটা গুরুত্বপূর্ণ সন্ধি মুঘল মারাঠা সম্পর্কের ক্ষেত্রে। তা এটা কিন্তু ইম্পর্টেন্ট। তা দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্ন আমি দিয়েছি 12টা, এখানে তোমাদের 5 নম্বরের প্রশ্নটা কিন্তু 13টা দেওয়া আছে। এখান থেকে তোমাদের 4টে কমন পেতে হবে। তো এগুলো সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি 13টা প্রশ্ন ভালো করে করো, এখান থেকে 4টি প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। এই পেপারের শর্ট প্রশ্ন যেটা প্রথমেই থাকবে 1 নম্বরের প্রশ্ন 15টি, সেটি নিয়ে আমি 2021, 22 এবং 23 সালে কি কি প্রশ্ন এসছে তার উত্তর করে দিয়েছি, এবং সেগুলো বাদেও আরো এক্সট্রা আরো 20-50টা প্রশ্ন কিন্তু আমি দিয়েছি, যার ভিতর থেকে তোমরা পুরো 15টা প্রশ্নই কমন পেয়ে যাবে। মোট 90টা প্রশ্ন আমি দিয়েছি শর্ট কোশ্চেন, যার মধ্যে থেকে তোমরা 15টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আর CC9 এর যে 10 নম্বরের প্রশ্ন আগে বললাম, আর এখন বলছি 5 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নগুলোর এবার উত্তরের প্রসঙ্গে আমি একটু আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলোর 10 এবং 5, এই যে সাজেশন আমি দিলাম, এই সাজেশনকে সামনে রেখে এর প্রত্যেকটা প্রশ্ন একদম প্রথম থেকে 1-2 পর পর এরকম ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের উপরে আমি বিস্তারিত আলোচনা সহ ভিডিও লেকচার ক্লাস দেব প্রত্যেকটা প্রশ্ন, এবং নিয়মিত ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে যেমন টিউশনি পড়ানো হয় ঠিক সেইভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ভিডিও লেকচার ক্লাসে আলোচনা করব। এবং আলোচনার শেষে যে 5 নম্বরের ক্ষেত্রে যে 250 ওয়ার্ডের উত্তরটা কিভাবে লিখবে, বা 10 নম্বরের ক্ষেত্রে 500 ওয়ার্ডের উত্তরটা তোমরা কিভাবে লিখবে, সেই উত্তরটিও আমি কিন্তু শেষে তোমাদেরকে প্রোভাইড করব। এবং প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি তার উত্তরের ব্যাখ্যাও তোমাদেরকে তুলে ধরবো, যাতে তোমরা ভালো করে আগে বুঝতে পারো, তারপরে সেই নোটটি তোমরা পড়তে পারো। তোমরা যে যেখানে টিউশনি পড়ছো পড়তেই পারো, কিন্তু আমার এই অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কিন্তু বিশেষ বিশেষ উপকার হবে। কারণ তোমাদের এই 4th সেমিস্টারে তোমাদের যে 4টি পেপার আছে, 4টি পেপারেরই প্রত্যেকটা পেপারের যে ইম্পর্টেন্ট সাজেশন যেটা রয়েছে, সেই সাজেশন তো আমি সবার আগে দিয়েছি বা দেব। CC9 এর এটা দেওয়া হচ্ছে, এরপর CC10 এর দেবো, এবং তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। CC8 এরও সাজেশন আমি দিয়েছি, তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। CC8, 9, 10 প্রত্যেকটা পেপারের শর্ট প্রশ্ন যেগুলো থেকে পরীক্ষায় আসতে পারে 15টা প্রশ্ন, সব অল ওভার আমি শর্ট প্রশ্নের ভিডিও দিয়েছি, সেগুলোও থাকছে। এছাড়া প্রত্যেকটা প্রশ্নের সাজেশনের পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি তার আলোচনা করব বিস্তারিত, এবং তার যে নোটস 10 নম্বর এবং 5 নম্বরের যে নোটস, সেটিও কিন্তু আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। এছাড়া তোমাদের যে SCC B2 পেপারটি রয়েছে, সেই পেপারটিরও কিন্তু সাজেশন এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে একই রকমভাবে আমি কিন্তু
ভিডিও লেকচার ক্লাস দেবো নিয়মিতভাবে। দেখো, আমার এই চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে অনলাইন ফ্রিতে টিউশন পড়ানো। আমার কোনো অফলাইন বা পেইড ক্লাস কোনো কিছুই করানো হয় না। এই চ্যানেলটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আমার যে 16-17 বছর টিউশন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এই চ্যানেলটা বানিয়েছি, শুধুমাত্র এরকম ভাবে ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে আমার বিএ, এমএ এবং হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক লেভেলের হিস্ট্রি সাবজেক্টটার এরকমভাবে অনলাইন টিউশন পড়ানোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে। এখন তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, কিছুদিন দেখতেই পারো, তাহলে বুঝতেই পারবে আমার এই চ্যানেলের মূল মোটো কি এবং আমার এই চ্যানেলের মূল ফোকাসটা কি। তো যাই হোক, এ ব্যাপারে তোমরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারবে। এখন যেটা আলোচনার বিষয়, যে এই যে প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করলাম, এগুলো অনেক শর্ট করে এখানে উল্লেখ করা আছে, জিজিয়া কর, কিন্তু প্রশ্নটা তো আরো ডিটেলসে থাকবে। তো সেই যে প্রশ্নটা, যে ডিটেলসে আলোচনা, যে প্রশ্নটা কেমন হতে পারে, পুরো প্রশ্নটা ব্রড আকারে কিভাবে প্রশ্নে দেওয়া থাকবে, সেটা নিয়ে এই সাজেশনের যে মূল প্রশ্নগুলো, সেটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে আমি এবার সেটা আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC 10 সাজেশন 2024 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কি কি? তারপরেটা দেখো, শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ব্যাখ্যা করো। নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের কতখানি দায়ী ছিল। নেক্সট, শাহজাহানের মধ্য এশীয় নীতি আলোচনা করো। পরেরটা দেখো, মুঘল স্থাপত্যের অন্যান্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল। নেক্সট, মুঘল যুগের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, মুঘল সাম্রাজ্যের পতনের অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণগুলি লেখো, অথবা আবারও ঘুরিয়ে দিতে পারে, মুঘল সাম্রাজ্যের পতন বিষয়ক ঐতিহাসিক বিতর্ক লেখো। এরপরে কিছু তোমরা এক্সট্রা প্রশ্ন করবে, 3টি প্রশ্ন, এগুলো মেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বললাম। এরপরে এক্সট্রা প্রশ্ন 3টি করবে। মুঘল আমলে নগরায়নের বিকাশ আলোচনা করো। মুঘল আমলে গ্রামীণ সমাজের গঠন আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, শিখ সম্প্রদায়ের বিবর্তন আলোচনা করো। প্রশ্নমান 5, তার জন্য যে প্রশ্নগুলো করবে, জায়গিরদারি ব্যবস্থা বলতে কি বোঝো, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো, জিজিয়া কি, ঔরঙ্গজেব কেন তা প্রবর্তন করেন। পরেরটা দেখো, নকশবন্দি সুফি ধারা সম্পর্কে প্রবন্ধ লেখো। মুঘল যুগে প্রযুক্তির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। মুঘল মারাঠা চুক্তি 1719 এর প্রধান শর্তগুলি কি ছিল। তারপরেরটা দেখো, ঔরঙ্গজেবের সময় শিখ কৃষক বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়েছিল। মুঘল যুগের সৎনামী বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নিজামুল মুলক কিভাবে হায়দ্রাবাদ রাজ্যকে সংহত করেছিলেন। পরেরটা, তনখা জায়গির ও ওয়াতন জায়গিরের মধ্যে পার্থক্য কি। পরেরটা দেখো, ভারত মহাসাগর বাণিজ্যে ডাচ বণিকদের ভূমিকা কি ছিল। পরেরটা, মুঘল শাসনের শেষ পর্বে অযোধ্যা কিভাবে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এবং শেষ প্রশ্ন, মুঘল আমলে পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এই সন্ধির শর্তগুলি কি ছিল।